হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে। অমর সঙ্গী, নতুন অমর সঙ্গী। অনেকেই বোধহয় জানেন না বা হয়তো অনেকে দেখেছেনও আমায়। বাজিমাত আর কেল্লাফতের ঠিক মাঝামাঝি আমি একটা ছবি করেছিলাম অমর সঙ্গী বলে। মানে পরপর 3 বছর এই তিনটে ছবির ঘটনা ছিল। বাজিমাত বোধহয় 2007, অমর সঙ্গী 2008 আর কেল্লাফতে 2009। তো এই পরপর তিনটে ছবি ছিল। তো প্রত্যেকটা ছবি প্রায় 1 বছর ধরে শুটিং চলেছে। তো অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে যে দাদা আপনি কত টাকা পেয়েছেন। মানে লোকের হয়তো একটা ধারণা হচ্ছে আমি মিথ্যে কথা বলেছি যে এতগুলো ছবি করে 5 লক্ষ টাকা কামিয়েছি। এবার প্রথমে বলি যে ছবি কটা করেছি সেটা হিসেব করবেন। আমি কটা ছবি করেছি সেটা হিসেব করবেন, কবে থেকে করেছি সেটা হিসেব করবেন, দিনের মধ্যে করেছি সেটা হিসেব করবেন। আপনাদের ধারণা যে আমরা অনেক টাকা পেয়েছি, আমি মিথ্যা কথা বলছি এখানে, বা যাই হোক, এসব অনেক বিষয় আমি শুনতে পাচ্ছি। তো যেটা আমি বারবারই বলছি, বাজিমাত ছবি করার পরে আমি একটা টাকাও হাতে পাইনি। তো কোনো ক্রমে সেই কথাটা ডিরেক্টর হরদা, মানে হরনাথ চক্রবর্তী, ওনার কাছে যায়। উনি সঙ্গে সঙ্গে ডেকে বলেন প্রডিউসারকে যে কেন ওকে টাকা দেওয়া হয়নি। আমার ঘরে যে কাজ করছে তাকে টাকা দেওয়া হবে না, এটা কেন হবে এই জিনিসটা? এটা তো আমার বদনাম এখানে। তো যখন এটা হলো তখন আমাকে, মানে এক তো প্রথমত আমাকে না জানিয়ে, এটা আমি আগেই বলেছি যে আমাকে না জানিয়ে আমার ডাবিং অন্য কাউকে দিয়ে করানো হয়েছিল। নিয়ম সেটা নয়। নিয়ম হচ্ছে যে আপনাদের মিনিমাম একটা এনওসি নেওয়া দরকার, সেটা নেওয়াই হয়নি। তার বাইরে যেটা হলো যে উনি আমায় হঠাৎ ফোন করে বললেন প্রডিউসার যে কী ব্যাপার, তুমি এগুলো সবাইকে বলে বেড়াচ্ছ। আমি তখন বললাম না দাদা, এগুলো আমার কাজ নয়। আমি আমার দুঃখ কষ্টর কথাবার্তা আমার ইন্ডাস্ট্রির বন্ধু কাউকে ছিল তাকে বলেছি, সে কথাটা গিয়ে যদি হরদার কানে দিয়ে দেয়, সেখানে আমার তো কিছু করার নেই। আমি তো যেতে গিয়ে বলিনি। যে বলতে হতো তাহলে আমি এতদিন ওয়েট করতাম না। এটা 3 মাস পরের ঘটনা বলছি আমি, ছবি রিলিজ হয়ে যাওয়ার 3 মাস পরের ঘটনা। তো যাই হোক, আমি গেলাম, আমাকে ডাকা হলো অফিসে। ডেকে উনি 10,000 টাকা আমায় দিলেন। পুরো ছবিটা শুটিং 1 বছর ধরে চলেছিল, বহুদিন শুটিং করেছি এবং 10,000 টাকা হাতে পেয়েছিলাম। আর আমি আপনাদের বলেছিলাম যে আমি মুখ্য চরিত্রে অভিনয় করি, কিন্তু মনে হতো যে আমি জুনিয়র আর্টিস্ট। একদিন রাতে বাজিমাত ছবির শুটিংয়ে আমরা সল্টলেক সেক্টর 5-এ ফাইট শ্যুট করছিলাম নাইটে, ক্লাইম্যাক্স ফাইটটা। সেখানে রঞ্জিত আঙ্কেল ছিলেন, রঞ্জিত মল্লিক, আমাদের ফাইটাররা ছিল, আমি ছিলাম। তো সেখানে যেটা দেখা হলো যে রাত্রি 2:30 3:30-র সময় আমাকে বলা হচ্ছে যে তুমি বাড়ি যাবে কি করে। আমি বললাম যে নিয়ম তো হচ্ছে বাড়ি ছেড়ে দেবে, রাত মানে 10:30 যদি বেজে যায়, আমাদের ইন্ডাস্ট্রির নিয়ম হচ্ছে তারপরে বাড়ি ছাড়তে হবে প্রত্যেককে গাড়ি দিয়ে। আমাকে রাত 2:30-টার সময় বলা হচ্ছে যে তুমি বাড়ি যাবে কি করে। তখন আমি বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে তাহলে। আমি কিন্তু সেই ছবিতে মেন ভিলেন করছি। আমাকে তখন বলা হলো, আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে আপনারা আমাকে শিয়ালদায় নামিয়ে দিন, ফার্স্ট ট্রেন আছে 4:20, আমি সেটা ধরে বাড়ি চলে যাব। তো তারা তাতেই রাজি হলেন আর কি। কিন্তু ঘটনাচক্রে আমাকে একজন বাড়িতে নিয়ে গেলেন, অন্য কেউ, বললেন তুমি আজকে এখানে থেকো, তুমি কালকে সকালে বাড়ি চলে যাও। তো আমি বেঁচে গেলাম। যাই হোক, তো এটা হলো প্রথম ছবির ইনকাম আমার 10,000 টাকা, সেটা 3 মাস পরে ছবি রিলিজ হওয়ার। এবার আমার কাছে পরের বছর আর কোনো কাজ ছিল না। তো আমরা বাজিমাত ছবির প্রমোশন করতে গেছিলাম নর্থ বেঙ্গলে। প্রত্যেকটা হলে হলে আমরা যেতাম। তো সেই সময় যিনি আমাদেরকে নিয়ে গেছিলেন সাথে করে, তিনি ছিলেন একজন ডিস্ট্রিবিউটরের অ্যাসিস্ট্যান্ট, ফিল্ম ডিস্ট্রিবিউটরের অ্যাসিস্ট্যান্ট। নামটা ওনার ভুলে গেছি, খুব ভালো মানুষ ছিলেন উনি, বাদল দা বা কিছু একটা ছিল বোধহয়। তো যখন আমি, যাই হোক, ওটা ওইসব হয়ে গেল। এবার বছর বসে রয়েছি, প্রায় 2-4 মাস বসে রয়েছি। তো আমি তখন ওনাকে একবার ফোন করলাম। আমি বললাম দাদা, আপনি তো ফিল্ম ডিস্ট্রিবিউশনে আছেন, বিভিন্ন প্রডিউসারদের সাথে আপনার যোগাযোগ রয়েছে, তো যদি সম্ভব হয় তো আমাকে একটা ছবি যদি পাইয়ে দেন, আমি একটু কাজ করতে চাই। বললো আমি দেখছি যদি হয় তো। তার কিছুদিন পর উনি আমায় ফোন করলেন, বললেন একটা ছবি আছে, করবে? আমি বললাম হ্যাঁ দাদা করবো। বলছে 11,000 টাকা দেবে পুরো ছবিটার জন্য। তো তখন শুনে আর কি বলবো, খারাপ লেগেছিল, কিন্তু হয় না যে কিছু করার নেই, যখন লড়তে এসেছি আমাকে স্ট্রাগল তো করতে হবে। 11,000 টাকা পাচ্ছি, সেটাই মানে বিরাট ব্যাপার ছিল তখন আমার জন্য। ঠিক আছে, তাই নেবো, তাই নিয়ে করব। এই প্রথম আমি সুযোগ পাই জগদীশ পান্ডে প্রডিউসার, ওনার ঘরে অমর সঙ্গী ছবিতে।
তো একটা ওনার বিশেষত্ব ছিল, সেটা আমি শুনেছিলাম এটা, এবং সেটা আমি শুটিংয়ে গিয়েও দেখলাম, যে ওনারা ফিল্মের ক্লাইম্যাক্স সিন সবসময় প্রথমে শ্যুট করেন, শেষ দৃশ্য সবসময় প্রথম দিকে শ্যুট করেন। তার কারণ হচ্ছে, ওনারা বলেন যে শুরুর দিকে আমাদের কাছে প্রচুর অর্থ, টাকা পয়সা, ব্যবস্থা, লোকজন সব থাকে। এবার তাতে একটা সুবিধে কি হয়, যে যদি ক্লাইম্যাক্সটা, শেষটা খুব সুন্দর হয়, তো মানুষ শেষ অবধি বসে দেখে, এবং ছবিটা শেষটা যদি ভালো হয় তাহলে ছবিটা খুব গ্রিপ থাকে, মানুষ ছবিটাকে ভালোবাসে, গল্পটাকে ভালোবাসে। তো প্রথম আমরা নর্থ বেঙ্গল গেলাম, সেখানে একটা পাহাড়ি এলাকা, পুরো পাহাড় দূরে, আর মাঝখান দিয়ে একটা রেল লাইন যাচ্ছে, খুব সুন্দর একটা লোকেশন ছিল। সেখানে মানে হিরো হিরোইনদের মরে যাওয়ার দৃশ্য, আমরা দৌড়চ্ছি ওদের পেছনে, সেটা খুব ইমোশনাল একটা দৃশ্য ছিল। ওটা আমাদের প্রথম শ্যুট ছিল। তো সেই ছবির একটা খুব ভালো আমার কাছে এটা স্মৃতি রয়েছে, এটা মানে মনে আছে এখনো, যে আমি আর সঞ্জীবদা একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার করছে, সঞ্জীব সরকার, খুব ভালো অভিনেতা, খুব ভালো মানুষ সঞ্জীবদা। আমরা একই রুম শেয়ার করছিলাম, পরে গিয়ে আমরা বিক্রম সিংহতে আবার কাজ করেছি। তো শিলিগুড়িতে আমরা একটা রুমে শেয়ার করছি, ওখান থেকে আমরা তারপরে যেতাম ওই লোকেশনে। তো যে হোটেলে আমরা ছিলাম, শিলিগুড়ি বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি সেই হোটেলটা ছিল। তো সেখানে আমরা থাকতাম একটা রুমের মধ্যে। তো সঞ্জীবদা আমাকে বলতো যে, আচ্ছা সেই সময় আমি একটা নতুন, আমার মাথায় একটা পোকা উঠেছিল যে 6 প্যাক অ্যাপ বার করতে হবে। তার আগে আমার ওজন ছিল 100 কিলো, পুরো 100 কিলো বডি ওয়েট ছিল। আমি দুটো ছবি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নিন। এই ছবিটা হচ্ছে আমার 100 কিলোর ছবি, যখন আমি 100 কিলো ছিলাম। তো এটা হয়তো অনেকে মানবে না, কিন্তু সত্যি আমি 100 কিলো ছিলাম। তো ওখান থেকে আমি কমাতে কমাতে, এবং সেটা ভুল পদ্ধতিতে, সেটা কখনোই কেউ করবেন না, যে ডায়েটিং মানে কখনোই না খেয়ে থাকা না, আমি করেছিলাম। যে কারণে আমার আজ এত পেটের সমস্যা আছে, আমার শারীরিক অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি ভুল পথে ডায়েটিংটা করেছি, ওটা উচিত না। আমি খেতাম না, খিদে পেলে পেট ব্যথা করতো, কিন্তু আমি খেতাম না, আমি বসে থাকতাম। হঠাৎ করে কমলো, অনেকে বললো তোর কি কোনো বাজে রোগ হয়েছে, তুই এরকম রোগা হয়ে যাচ্ছিস কেন, এরকম অনেক কিছু। যাই হোক, তো আমার তখন 4 প্যাক বেরিয়েছিল, 6 প্যাক কোনোদিনও আমার বেরোয়নি, মিথ্যে কথা বলবো না, আমার 4 প্যাক অবধি চলে এসেছিল। কিন্তু আমার গাল এখন যেরকম দেখছেন ভাঙা, ঠিক এরকম হয়ে গেছিল। এখন তো পেটের সমস্যার জন্য আস্তে আস্তে শরীরটা ভেঙে যাচ্ছে আমার, আর এরকম হয়ে এর থেকেও বাজে হয়ে গেছিলো, আর শরীরটা একদম লিকলিকে রোগা হয়ে গেছিল। কিন্তু পেটে আমি অ্যাবস নিয়ে, আরে অ্যাবস বেরোচ্ছে এরকম করতে। তো আমাকে সঞ্জীবদা বলছে যে, ভাই তোর চেহারাটা এত সুন্দর, আমাকে একটু বল না, আমার তো এত মোটা ভুঁড়ি হয়ে যাচ্ছে, বলতো কি করি। তো আমি তখন বেশি মানে জ্ঞানদাতা, আমি বললাম যে ঠিক আছে সঞ্জীবদা, তোমাকে আমি ডায়েটিংয়ের কিছু নিয়ম বলে দেবো, তুমি সেভাবে খাও। বলে হ্যাঁ ঠিক বলেছিস, তুই আমাকে বলবি, আমি সেইভাবে আজকে থেকে ঠিক সেইভাবেই চলবো। আমি ঠিক আছে সঞ্জীবদা। তো সকালবেলায় যেরকম বললাম, সঞ্জীবদা একদম মানে বুঝে শুনে, যেরকমভাবে আমি খেয়েছি ঠিক ওইভাবে কন্ট্রোল করে, পুরো একদম কিচ্ছু খাইনি। খুব ভালো, আমি দেখলাম যে সঞ্জীবদার মধ্যে একটা ডেডিকেশন আছে। দুপুরবেলায় আমি বললাম, সঞ্জীবদা ভাতটা কিন্তু তোমাকে বেশি খেলে হবে না, তুমি অন্য কিছু খাও, রুটি খাও বা বা আমি তখন রুটি খেতাম, আমি 3 বেলায় রুটি খেতাম সে সময়। আমি তুমি রুটি খাও। তো বললো কটা, আমি বললাম 2 থেকে 3টে, এর বেশি খেও না, নাহলে বললো ঠিক আছে একটু কষ্ট হবে। তো আমাদের রুমে টিফিন আসতো কোম্পানির, মানে আমাদের প্রোডাকশনে, তো সেখানে রুটি খেলাম দুজন, তো খুব ভালো হলো। বিকেলবেলা আমরা বেরোলাম চায়না মার্কেটে, শিলিগুড়িতে, ওখানে কেনাকাটা করতে বেরোলাম, যদি কিছু পাওয়া যায় আর কি। তো সেখানে ওই ডালের পকোড়াগুলো বিক্রি হয়, দেখবেন খুব সুন্দর করে। তো সঞ্জীবদা বললো খুব ইচ্ছা করছে একটু খাবো, তো সবাই খাচ্ছে, জানি না, ঠিক আছে অল্প বিস্তর খাও 2-4টে। সঞ্জীবদা এক প্যাকেট নিয়ে খেলো, হ্যাঁ ঠিক আছে, সকাল থেকে কিছু খাইনি, একটু খা। তারপর সঞ্জীবদা দেখলো যে ওখানে মোমো বিক্রি হচ্ছে, শিলিগুড়িতে মোমো, যেহেতু নর্থ বেঙ্গল, বলছে একটু মোমো খাই বল। আমি খাবে, আচ্ছা খাও। তো সঞ্জীবদা বেশ 4-5খানা মোমো ওখানে খেলো। তার একটু এগিয়ে গেলাম, আমরা দেখলাম পনির মোমো, আমরা তার আগে কোনোদিনও আমি দেখিনি, তার আগে পনির মোমো ওখানে বিক্রি হচ্ছে। তো সঞ্জীবদা বললো এটা তো কোনোদিন খাইনি ভাই, একটু পনির মোমো খেয়ে দেখি। হ্যাঁ এটাও খাবে, বলে হ্যাঁ এটা খাই ভাই একটু। পনির মোমো খেলো 1 প্লেট সঞ্জীবদা। তারপরে গিয়ে ফ্রাইড মোমো আছে, সঞ্জীবদা দেখলো যে ফ্রাইড মোমো, বলছে একটু ফ্রাইড মোমোটাও টেস্ট করে যেতে হবে এখান থেকে। সঞ্জীবদা ফ্রাইড মোমোটাও টেস্ট করলো। তারপরে বোধহয় পকোড়া টকোড়া, চিকেন টিকেন এসব খেয়েছিল। এইবার আমাদের সাথে যিনি হিরোর মা হয়েছিলেন, দিদির নামটা ভুলে গেছি আমি, উনি একটা ইলেকট্রিক কুকার কিনলেন মার্কেট থেকে। সেটা কেন কিনলেন, যে রাতের বেলা খুব সুন্দর করে রান্না করা হবে, সেদ্ধ ভাত। বাহ খুব ভালো, সেদ্ধ ভাত নিয়ে যাওয়া হলো কুকারটা। তো দিদি সেদ্ধ ভাত করলো ভোরে একদম, আমি তো খাই না ভাত, আমি খেতাম না।
বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে ওই ভাত সবাই মিলে ওখানে খেলো। খাওয়ার পর যখন আমরা রুমে এলাম, টিফিন দেওয়া ছিল, সেই টিফিন বাটির যে খাবারটা সেটাও সঞ্জীবদা খেলো। আমি বললাম, সঞ্জীবদা তোমাকে আমি নমস্কার জানাচ্ছি, তোমাকে আর ডায়েটিং করতে হবে না। দুটো বেলা ডায়েটিং করার পর তুমি যে পরিমাণ খেয়েছো তার থেকে তুমি আগে যেটা নর্মাল খেতে সেটাই খাও, আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে তোমার পক্ষে। আর যেখানে আমরা এই রেল লাইনটা ছিল, পাহাড়টা ছিল, সেখানে আমরা শুনেছিলাম নাকি হাতি আসে মাঝে মাঝে, তো আমরা একটু ভয় ভয়ও ছিলাম। আর একটাই রেল লাইন, যাচ্ছে ওটা দিয়ে, আসছে ওটা দিয়ে ট্রেন। তো যখন ট্রেন আসতো মাঝে মাঝে আমাদের সিনটা ওইভাবেই করতে হতো, যে ট্রেন আসলে আমাদের খুব তাড়াতাড়ি মানে থাকতে হতো, অ্যালার্ট থাকতে হতো, সঙ্গে সঙ্গে ট্রেনের সিনটা যাতে আমরা পাই, সেগুলো আমরা ওখানে করতাম পারমিশন নিয়ে। তো এটা একটা ছোট্ট স্মৃতি তোমাদের বললাম। আর একটা জিনিস আমি করেছিলাম, যদিও হয়তো সেটা আমি খুব ভালো করতে পারিনি, কিন্তু আমি আমার তখন যেহেতু স্লিম ছিলাম আর তখন আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম। একটা সিন আছে যেখানে হিরোকে অপমান করে বের করে দিচ্ছে এবং আমি মারতে মারতে ওকে ওপর থেকে নিচে নামাচ্ছি। সেটা লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে শ্যুট হয়েছিল সিনটা, যে বোনের ঘরে ঢুকে গেছিল। ওই রুমের মধ্যে আমি ওকে একটা রাউন্ড কিক মেরেছিলাম, হাওয়াতে উড়ে পুরো পাটা একদম 180 ডিগ্রি পুরো ঘুরিয়ে, মানে 360 ডিগ্রি করে মেরেছিলাম। তো রনিদা ওই সিনটা দেখে আমাকে বলেছিল যে আমি টোটাদা মানে টোটা রায়চৌধুরীকে, আমি টোটাকে দেখেছি এই কিকটা মারতে, আর তারপর যদি কাউকে দেখে থাকি বাংলায় সেটা হচ্ছিস তুই। খুব ভালো লেগেছিল সেদিন, যে এটা খুব বড় কমপ্লিমেন্ট। টোটাদার আমি ধারে কাছেও নই, টোটাদা অনেক বড় মাপের একজন অভিনেতা, অনেক ভালো একজন ডান্সার, ভালো স্টান্টম্যান। আমি ওনার কাছেও নেই, কিন্তু যখন আমাকে মানে কম্পেয়ার করলো, সত্যি মনটা খুব ভালো লেগেছিল যে আমি হয়তো কিছু একটা করতে পেরেছি। তো এরকম অনেক স্মৃতি রয়েছে আরও, প্রচুর 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 স্মৃতি রয়েছে। লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে আমরা সুইমিং পুলে প্রচুর হিরো হিরোইন আমরা তিনজনে প্রচুর অনেকক্ষণ সাঁতার কেটেছি শুটিংয়ের পরে। মানে সে একটা আলাদাই আনন্দ করেছিলাম সে সময়, তখন সময়টা আলাদা ছিল, মন মেজাজ খুব ভালো থাকতো। তো আপাতত আজকের জন্য এইটুকুনি থাক, আবার নতুন করে কিছু একটা নিয়ে আসবো। অনেক ছবি আছে এখনো, আমার প্রতিজ্ঞা আছে প্রিয়াংশু চ্যাটার্জি, প্রিয়াংশুদার সাথে জোর আছে, স্বপনদা, তারপরে গোলমাল আছে। একজন বলেছিলেন যে গোলমালের কিছু অভিজ্ঞতা, গোলমালটা অনেকেই জানেন, আমি করেছি সেখানে একটা পার্ট। তো আরও অনেক 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 ছবি আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আজকের জন্য এইটুকুনি থাক। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, খুব সুন্দর একটা ঘুম দিও স্বপ্নের দেশে।